জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে বিশ্ব নেতারা নিউ ইয়র্কের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে নানা আয়োজন প্রবাসীদের। পাহাড়ে সহিংসতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন। রাঙ্গামাটিতে তুলে নেওয়া হলেও খাগড়াছড়িতে বহাল অবরোধ। শেষ হচ্ছে আজ সন্ধ্যায়, এখনো বন্ধ দোকানপাট। কূটনীতির মাছ ইলিশ নিষেধাজ্ঞা তুলে ভারতে রফতানির সিদ্ধান্তে কলকাতার ব্যবসায়ীদের স্বস্তি। দেশের বাজারে ঊর্ধ্বমুখী দাম, কেজিতে বেড়েছে 1.5 থেকে 200 টাকা। এবং শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভারত বিরোধী বামপন্থী নেতা দিশানায়েক। অর্থনৈতিক সংস্কারই হবে প্রধান চ্যালেঞ্জ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য, 3 বাহিনী, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার সাধারণ পরিষদের মূল পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ওই দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর ইউনূস। তাকে স্বাগত জানাতে নানা প্রস্তুতি নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা নিউ ইয়র্কে আসতে শুরু করেছেন। রোববার অধিবেশনের সাইডলাইনে সামিট অব দ্য ফিউচার শীর্ষক ইভেন্টে অংশ নেন বিভিন্ন দেশের প্রতিনিধি। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন নিউ ইয়র্কের পথে। সোমবার সকালে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন তিনি। নিউ ইয়র্ক সময় রাত 10:30টায় জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার। 24 সেপ্টেম্বর জাতিসংঘের মূল বিতর্ক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে ডক্টর ইউনূসের 5 দিনের সফরের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। ওই দিনই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। এদিকে ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। 27 সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা ওই দিনই ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়বেন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। রাঙ্গামাটিতে তুলে নেওয়া হলেও খাগড়াছড়িতে বহাল যুগ্ম ছাত্র জনতার ডাকা 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ। এখনও বন্ধ রয়েছে দোকানপাট। সকাল থেকে খাগড়াছড়ি ছেড়ে যায়নি দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের কোনো বাস। তবে শহর ও শহরতলিতে হালকা যান চলাচল করতে দেখা গেছে। অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ। জেলায় নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বিরাজ করছে থমথমে অবস্থা। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। এদিকে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় সাজেকে আটকে পড়া প্রায় 1400 পর্যটক বাড়ি ফিরতে পারছে না। অন্যদিকে প্রশাসনের আশ্বাসে 36 ঘন্টা পর রাঙ্গামাটি থেকে অবরোধ তুলে নেওয়া হয়েছে। এপার ওপার বাংলার সম্পর্ক ছাপিয়ে ইলিশ এখন ভারত বাংলাদেশের কূটনীতির অংশ। পূজার আগে জনপ্রিয় মাছটি রফতানিতে নিষেধাজ্ঞা দিলে বাজার হারানোর শঙ্কা তৈরি হয় কলকাতার ব্যবসায়ীদের মাঝে। তবে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর স্বস্তির কথা জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। কলকাতার বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, আর ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট কাঁচাবাজার শহরের অন্যতম এই ব্যস্ত বাজারেই বেশি ওঠে বাংলাদেশ থেকে আসা রূপালী ইলিশ। প্রতি বছর পূজার আগে স্থানীয় বাসিন্দাদের অনেকেই আসেন পদ্মার ইলিশের খোঁজ নিতে। তবে মৌসুমের শুরুতে শঙ্কা থাকলেও রপ্তানি নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখানকার ক্রেতা বিক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে ইলিশ নিয়ে। আমরা অনেকই খুশি বাংলাদেশ থেকে ইলিশ এলে, কারণ আমাদের দেশে তো বাংলাদেশের ইলিশই খুঁজছে সবাই। কাস্টমার খবর শুনে আসবে, মাছ কিনতে আসবে, খবরে দেখবে, পেপারে দেখবে, কি দেখে আসবে, মাছ কিনতে আসবে। ইলিশ আসুক, দুধের সম্পর্ক ভালো, কিন্তু ইলিশের নামে যে রাজনৈতিক টালমাটাল চলছে সেটা যেন না হয়। বাংলাদেশের ইলিশ এমনি আসে না, আর আসলেও তার যা দাম হবে আকাশ ছোঁয়া। ওয়েট করে আছি, আর কদিন বাকি পুজো,
যদি ইলিশ আসে তো খুব ভালো খবর, সেটা ভালো সুখবর, ওদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। দুই বাংলার মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় মাছটি সময়ে গড়ানোর সঙ্গে সঙ্গে হয়েছে দুই দেশের কূটনীতিরও অংশ। চলতি বছরের মতো ইলিশ রপ্তানি নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছিল 2012 সালেও। সেবার এপার বাংলায় ইলিশ পাঠানো বন্ধ রাখে বাংলাদেশ সরকার। পরে 2019 ও সবশেষ 2023 সালে বাণিজ্যিক চালান হিসেবে কলকাতায় আসে পদ্মার ইলিশ। এই ডিসিশনটা আমাদের দুই দেশের সম্পর্কটাকে আরো গভীর করবে, আরো স্ট্রং করবে, স্পেশালি এই দুই বাংলার রিলেশনটাকে, বাইলেটারাল টাইজটাকে আরো স্ট্রং করবে। আমি আশা করি যে সামনে বছরও এইভাবে আমরা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে ইলিশ পেতে থাকবো। সঙ্গে সঙ্গে আমরাও এখান থেকে বাণিজ্যটাকে আরো মজবুত করার চেষ্টা করব। ভরা মৌসুম হলেও বাংলাদেশে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ, যা নিয়ন্ত্রণে রাখতে সম্প্রতি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার। এর পরিপ্রেক্ষিতে 9 সেপ্টেম্বর দেশটির সরকারের কাছে আমদানির অনুমতি চেয়ে আবেদন করে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। এরই ভিত্তিতে 21 সেপ্টেম্বর 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ইলিশে ভরা মৌসুমেও বাজারে সরবরাহ কম, তার উপর আবার দামে আগুন। মাত্র একদিনের ব্যবধানে মুন্সিগঞ্জ এবং চাঁদপুরে আকারভেদে প্রতি কেজিতে দাম বেড়েছে 150 টাকা পর্যন্ত। এর পেছনে ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্তকে দোষেন ক্রেতারা। ভোজনপ্রিয় মানুষের রসনার স্বাদ মেটাতে ইলিশের চাহিদা বেশ, আর মৌসুম ফিরলেই সেই স্বাদ নিতে বাজারে ভিড় করেন ক্রেতারা। চলতি মৌসুমে চাঁদপুরের বড় স্টেশন বাজারে ইলিশের সরবরাহ কম বলে দাবি ব্যবসায়ীদের, তাই দামও হাঁকা হচ্ছে বেশি। এক লাফে কেজিতে বেড়েছে 150 থেকে 200 টাকা। এর পেছনে ভারতে ইলিশ রফতানির ঘোষণাকে দুষছেন ক্রেতারা। বাংলাদেশের জনগণ না খাইয়া ভারতের মাছ দেওয়ার মধ্যে আমার এটা কি কৃতিত্ব বাংলাদেশ সরকারের আমরা বুঝতে পারি না। সাধারণ জনগণের ক্ষমতার বাইরে ইলিশ মাছ সবাই খেতে পারে না। তো মুন্সিগঞ্জের মীর কাদিম আড়তেও একই অবস্থা। একদিনের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে 150 টাকা পর্যন্ত। আড়তদাররা দায় চাপাচ্ছেন জেলেদের উপর। রপ্তানির কথা শুনছে, এই জন্য আর কি দামটা সিন্ডিকেটের কারণে বেশি হয়ে গেছে। মনটা খারাপ যেন আমরা বড় মাছটা কিনে খাইতে পারি না, বিদেশে বেশ চালাইতেছে। ইন্ডিয়াতে মাছ দিব আপনার 3000 টন, এই মাছ ঘোষণার লগে লগেই মাছের দাম বেড়ে গেছে। এখন আমাদের দেশের জনগণ যে বড় ইলিশ মাছ খাইবে, কদিন পরে মাছ অবরোধ হয়ে যাবে, কিন্তু এদের অনেক নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেছে। সোমবার বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 1900 টাকা, যা রোববার ছিল 1550 টাকা। আর 1.5 কেজি ওজনের ইলিশ 2100 থেকে বেড়ে 2300 টাকায় বিক্রি হচ্ছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম দুর্নীতি করে মৌলভীবাজারে চা বাগান দখল করে কোটি কোটি টাকার সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক কৃষিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ, মৌলভীবাজার 4 আসনের সাবেক এমপি আব্দুস শহীদের বিরুদ্ধে। নিজ সংসদীয় এলাকায় গড়ে তুলেছেন দুর্নীতি ও লুটপাটের বাহিনীও। তবে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন আইনি সহায়তার মাধ্যমে সম্পদ উদ্ধারের কাজ চলছে। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। চা বাগান অধ্যুষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার 4 আসন। এই আসনেই টানা 6 বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন সাবেক হুইপ ও কৃষিমন্ত্রী এম.এ. শহীদ। আওয়ামী লীগ সরকারের আমলে চা বাগান প্রতিষ্ঠান নামে বন বিভাগের জমি দখল, বাগানবাড়ি নির্মাণ, হাইল হাওরে মৎস্য খামার তৈরি সহ নানা সম্পদের পাহাড় গড়েন তিনি। 4 একর জমির মালিকানা নিয়ে 2018 সালে কমলগঞ্জের লাওয়াছড়া জাতীয় উদ্যানের পাশে সাবারি টি প্লান্টেশন নামে চা বাগান গড়ে তোলেন। এমনকি উদ্যানের 5 একর পাহাড়ি জমি জোরপূর্বক দখল করে নেন। সরকারি খরচে পুরো চা বাগান জুড়ে পল্লী বিদ্যুতের লাইন টেনে বিদ্যুৎ সংযোগ ও পানি সেচের জন্য স্থাপন করেন 13 থেকে 14টি ডিপ টিউবওয়েল। স্থানীয়দের অভিযোগ, ডিপ টিউবওয়েল স্থাপনে পানির স্তর নিচে নেমে যাওয়ায় সাধারণ মানুষজন চাপকলে পানি পাচ্ছেন না। এছাড়া কমলগঞ্জের কাঁঠালকান্দিতে 8 একর পাহাড়ি এলাকা নিয়ে নির্মাণ করা হয় বাগানবাড়ি। সরকারি খরচে একাধিক ডিপ টিউবওয়েল স্থাপন এবং বিদ্যুতের জন্য 8টি সৌর প্লান্টেশন নির্মাণ করেন আব্দুস শহীদ। এছাড়াও হাইল হাওর ও বাক্যাবিলের পাশে 35 একর জমি নিয়ে গড়ে তোলেন বিশাল মৎস্য খামার। এটা আসলে আনারস বাগান দিয়ে বাঙ্গাইয়া এরপরে চা বাগান লাগান। 12-13টা আবার ডিপকলও আছে, এখানে কারেন্ট আছে,
কারেন্ট দিয়ে মোটর দিয়ে জল আমরা আনি চারাতে দিই আমরা। হুইপ থাকা অবস্থায় লাউয়াচড়া উদ্যানের জায়গা দখল করেছেন, পরে হচ্ছে বাগানবাড়ি করেছেন, ইসলামপুরের কাঁঠালবাড়ি বাগানবাড়ি করেছেন, হরিণ চাষ করতেছেন। বিদেশ যে টাকাগুলো নিয়েছেন সেই টাকাগুলো ফেরত আনার দাবি জানাই এবং সুষ্ঠু তদন্ত করে বিচারের আহ্বান জানাই। লাউয়াছড়া জাতীয় উদ্যানের 5 একর জমি দখল থেকে মুক্ত করা হয়েছে, বাকিগুলো দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। স্থানীয় পর্যায়ে বন বিভাগের কর্মকর্তারা ছিলেন, তারা চেষ্টা করেছিলেন জায়গাটা উদ্ধার করতে, কিছুটা অগ্রসর হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা আর সফলতার মুখ দেখতে পারে নাই। ওটা প্রাক্তন কৃষিমন্ত্রী মহোদয়ের নামে আছে, যেটা সংযুক্ত লোড 1 কিলোওয়াট এবং যতটুকু শুনতে পেরেছি আমি ওটা লাইট লোড এবং ফ্যান লোডে চলে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কৃষিমন্ত্রীর বিভিন্ন রিসোর্ট, বৈদ্যুতিক লাইন, একাধিক ডিপটোবেল সহ বেশ কিছু সম্পদ ভাঙচুর ও লুটপাট করে বিক্ষুব্ধ জনতা। সময় সংবাদ, মৌলভীবাজার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যায় যারা জড়িত তাদের ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। আরও কেউ জড়িত কিনা তা তদন্তে কাজ করছে পুলিশ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা বলেন ডিএমপির ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান। তোফাজ্জল হত্যায় তদন্তে যদি কারো সংশ্লিষ্টতা আসে, আরও কারো সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ঢাকা বিশ্ববিদ্যালয় তারা নিজস্ব একটা তদন্ত কমিটি গঠন করেছে, এর সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাদের সাথে যোগাযোগ রেখে তাদের যে সাজেশন বলেন, তাদের যে পরামর্শ অনুযায়ী আমরা যে বাকি যারা এর সাথে জড়িত তাদের গ্রেফতারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত। কর ফাঁকি দিয়ে কেউই রেহাই পাবে না বলে আবারও কড়া হুঁশিয়ারি দিলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। একই সঙ্গে রাজস্ব আদায় বাড়াতে করবান্ধব পরিবেশ তৈরিতে সংস্থাটি কাজ করছে বলেও জানান তিনি। সকালে রাজস্ব ভবনে ই রিটার্ন সার্ভিস সেন্টার চালুর পর সাংবাদিকদের একথা বলেন এনবিআর চেয়ারম্যান। হ্যাঁ, রাইট, এনআইডিটা ট্যাগ করে দিতে হবে। সার্ভিস সেন্টারে বসে আয়কর রিটার্নদাতার সমস্যা শুনে তা তাৎক্ষণিক সমাধান করে দিচ্ছেন কর পরিদর্শকরা, যেন কোনোভাবেই প্রতারণা বা হয়রানির শিকার না হন কোনো করদাতা, তা নিশ্চিত করতেই কাজ করছেন তারা। যখনই সে রেজিস্ট্রেশনে যাবে, বিটিআরসিতে যখনই হিট করবে ওখান থেকে এনআইডিটা পাবে, আর অলরেডি আমাদের টিআইএন ডাটাবেসে হিট করবে ওখান থেকে এনআইডিটা পাবে। 2 এনআইডি যখনই ম্যাচ হবে তখনই সে রেজিস্ট্রেশনটা করতে পারবে। আমাদেরকে সরাসরি 09643717171 নাম্বারে কল দিলে আমরা তার প্রশ্ন শুনে তাৎক্ষণিক জবাব দিই। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে বড় পরিসরে ওয়েবসাইট চালু করা হয় গেল 9 সেপ্টেম্বর। করদাতা সেখানে কোনো সমস্যার মুখে পড়লে তা সঙ্গে সঙ্গে সমাধান করতে এবার চালু করা হলো ই রিটার্ন সার্ভিস সেন্টার। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সেবার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এনবিআর চেয়ারম্যান জানালেন, রিটার্ন দাখিলকে সহজ করতেই এই উদ্যোগ নিয়েছে সংস্থাটি। বলেন, অনেকের নামে বায়োমেট্রিক সিম নিবন্ধন না থাকাতেই তৈরি হচ্ছে বড় সমস্যা। স্বয়ং তিনি ও তার পরিবারের সদস্যরাও এই সমস্যায় পড়েছেন বলে জানান এনবিআর চেয়ারম্যান। সম্মানিত করদাতাদেরকে আমরা জানাচ্ছি যে আপনারা এই প্রবলেমটা ফেস করলে যেটা করবেন, আপনারা যদি ওই ফোনটাই ব্যবহার করতে চান তাহলে আপনারা বায়োমেট্রিকটা করে নেবেন, তাহলে কিন্তু আর এরপরে লগ ইন করতে অসুবিধা হবে না। এ সময় কর ফাঁকি ঠেকাতে নিজেদের প্রস্তুত করা হচ্ছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। যারা কর ফাঁকি দিয়েছে তাদের এই কর ফাঁকিটা আমরা ট্রেস করব, আইনানুগ কার্যক্রম গ্রহণ করব এবং গভর্নমেন্ট এক্সচেকারে এই রেভিনিউটা আমরা নিয়ে আসবো। এনবিআর এর তথ্য 21 সেপ্টেম্বর পর্যন্ত 13 দিনে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ছাড়িয়েছে 20,000। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 15 থেকে 20 দিনের ব্যবধানে দেশের বাজারে বিভিন্ন কোম্পানির পিকআপ ও বাস ট্রাকে টায়ারের দাম বেড়েছে 15%। রিক্সা ভ্যানে 20 থেকে 25%। এর কারণ হিসেবে টায়ারের বাজারে সবচেয়ে বড় যোগানদাতা গাজী টায়ারের কারখানায় অগ্নিকাণ্ডকে সামনে আনছেন ব্যবসায়ীরা। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বিপাকে ব্যবহারকারীরাও। আমদানি নির্ভরতা কমাতে দেশীয় পণ্যের প্রসারে সরকারি পৃষ্ঠপোষকতার তাগিদ অর্থনীতিবিদদের। বিস্তারিত ফরহাদুর রহমানের রিপোর্টে। বছরে দেশে ট্রাক, বাস, মোটরসাইকেল ও পিকআপের টায়ারের চাহিদা প্রায় 80 থেকে 90 লাখ পিস, আর সাইকেল, রিক্সা, ভ্যানের টায়ারের চাহিদা 50 লাখেরও বেশি। মোট চাহিদার 40 থেকে 50% পূরণ করত গাজী টায়ার্স, সম্প্রতি লাখ পিস। আর বাস, ট্রাক, মোটরসাইকেল টায়ার প্রায় 15 থেকে 16 লাখ পিস। রাজধানীর বংশালের একটি টায়ারের গোডাউনে আছে, এখানে অন্তত 5000 টায়ার আছে, তবে একটি টায়ারও নেই গাজী কোম্পানির।
কেননা সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া কোম্পানিটির কারখানায় উৎপাদন বন্ধ হয়েছে, বিপরীতে বাজারে বেড়েছে অন্যান্য কোম্পানির টায়ারের দাম। ব্যবহারকারী ও ব্যবসায়ীরা বলছেন, রাবার ও অন্যান্য কাঁচামালের দাম বাড়ার পাশাপাশি গাজীর কারখানায় অগ্নিকাণ্ডের পর থেকে বাস, ট্রাক, সিএনজি টায়ারের দাম বেড়েছে 600 টাকা পর্যন্ত। সাইকেল, রিক্সা, ভ্যানের টায়ারে বেড়েছে 100 টাকার বেশি। মূল্যবৃদ্ধির হারকে অস্বাভাবিক বলছেন তারা। ভ্যান চালা আমি গাজী টায়ার ছাড়া কোনোটাই লাগাই না, ঠিক আছে। গাজী টায়ার সবচেয়ে ভালো টায়ার, ওই টায়ার এখন নাই। এখন আমি অন্য কোম্পানির টায়ার চালাই, এখন টায়ার ঠিক না। ইন্ডিয়ান টায়ার বা অন্য দেশীয় টায়ার, ইন্দোনেশিয়ার যে টায়ারগুলো আসে সেগুলো ধরেন ছিল 3300, 3400, 3500 টাকা ছিল। এখন মোটামুটি সেই টায়ারগুলো 3800, 3900, 300, 400, 500 টাকা বেড়ে গেছে। একটা টায়ারে 20 টাকা বাড়তে পারে, এটা স্বাভাবিক, হ্যাঁ, কিন্তু 120 টাকা বাড়তে পারে না। বাংলাদেশের চাহিদার 50% কাভার করতে কিন্তু শুধু সে একা। এখন সে যখন অফ হয়ে গেছে তো স্বাভাবিক অন্যরা সুযোগ নিবে। অর্থনীতিবিদরা বলছেন, গাজী টায়ার্সের শূন্যতা এরই মধ্যে ব্যবসায়ী ও ভোক্তার উপর প্রভাব ফেলতে শুরু করেছে। আমদানি নির্ভরতা কমাতে দেশীয় পণ্যের প্রসারের বিকল্প নেই। ইম্পোর্টের ডিপেন্ডেন্স আমাদের অলরেডি বেড়ে গেছে। এই প্রোডাক্টটা দেশের ভিতরেই তৈরি হতো, বড় অংশ আসতো। তো এই কারণেই আমাদের যে এলসি খোলার প্রয়োজনীয়তাটা কিন্তু অনেক কম ছিল। এখন এমনিতেই আমাদের ডলার ক্রাইসিস, তার মধ্যে কিন্তু এই যে এলসির চাপ, সেটা কিন্তু বড় সমস্যা। আর রাতারাতি যেহেতু অন্য কেউ এসে এটাকে রিপ্লেস করতে পারবে না, আর এখানে যে ইনভেস্টমেন্ট বা এটা যে স্পেশালাইজেশন, সেটাও কিন্তু অন্য কারো পক্ষে করা সম্ভব নয়। তো যার ফলে এই যে শূন্যতা যেটা তৈরি হয়েছে, তার কারণে কিন্তু দাম অনেক বেড়ে গেছে। অর্থনীতির স্বার্থে প্রয়োজনে সরকারি সহযোগিতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পুনঃ উৎপাদনে ফেরানোর তাগিদ অর্থনীতিবিদের। যে আমাদের বড় যে সমস্ত অটোমোবাইল। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কয়লাভিত্তিক একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্র যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে পটুয়াখালীবাসীর জন্য। পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্য, বনাঞ্চল ও মৎস্য সম্পদের ক্ষতি নিয়ে শঙ্কিত উপকূলের বাসিন্দারা। পরিবেশবাদীরা বলছেন, কয়লা থেকে কার্বন ডাই অক্সাইড, বিষাক্ত সালফার, সীসা ও ভারী ধাতু নির্গমনের ফলে ভবিষ্যতে বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে তৈরি হয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। তবে কর্তৃপক্ষের দাবি, পরিবেশের ক্ষতি না করেই নির্মাণ করা হয়েছে বিদ্যুৎ কেন্দ্র। চিমনি দিয়ে বের হচ্ছে কয়লা পোড়া ধোঁয়া। 200 ফুট উঁচু চিমনি দিয়ে ধোঁয়া বের হয়ে উড়ে যাচ্ছে আকাশে। পায়রার কয়লা ভিত্তিক 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন 12 থেকে 13,000 মেট্রিক টন কয়লা পোড়ানো হয়। পরিবেশবিদরা বলছেন, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অন্যান্য যে কোনো ধরনের বিদ্যুৎ কেন্দ্র থেকে বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমন করে। এছাড়া বিষাক্ত সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন, ক্যাডমিয়াম, সীসা, ছাই, গ্যাস ও ভারী ধাতু পরিবেশে নির্গমনের ফলে বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের বিস্তীর্ণ অঞ্চল দূষণের কবলে পড়েছে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। এমনকি ঝুঁকিতে আশপাশের বন্য ও জলজ প্রাণীও। উপর থেকে দেখলে মনে হবে ডেভেলপমেন্ট, কিন্তু ভিতর থেকে একটা বড় ধরনের ডিস্ট্রাকশন। এটি শুধুমাত্র হেলথ ইস্যুস না, এলাকার ক্রাইম রেট থেকে শুরু করে টোটাল বায়োডাইভার্সিটির উপরে এর একটা বিরূপ প্রতিক্রিয়া আছে। যদিও কর্তৃপক্ষ শুরু থেকেই বলে আসছে, পরিবেশের ক্ষতি না করে করা হয়েছে বিদ্যুৎ কেন্দ্র। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট সবসময় আমাদেরকে অনলাইনে মনিটর করে যে আমাদের ইমিশন কত, ইমিশনের রেকর্ডগুলো তারা সবসময় মনিটর করতো। 99% হচ্ছে আপনার অ্যাশ আমরা রিমুভ করি, 93 থেকে 94% আমরা সালফারকে রিমুভ করে দিই। আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির মাধ্যমে দূষণ রোধের দাবি করা হলেও মূলত প্রযুক্তির মাধ্যমে দূষণ সর্বোচ্চ 10% কমানো যায় বলে মনে করেন গবেষকরা। কয়লা পোড়ানোর ফলে যে সালফার ডাই অক্সাইড বা কার্বন ডাই অক্সাইড ইমিট হচ্ছে, সেটাকে অবশ্যই সহনশীল মাত্রায় অথবা কোনো কন্ট্রোল কন্ডিশন আমাদেরকে অপারেট করতে হবে। অন্যথায় এই অঞ্চলের জলস্থল ও পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে। বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে 2017 সালে পটুয়াখালীতে নির্মাণ করা হয় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এর 2 বছর পর 2019 সালে এর পাশেই নির্মাণ করা হয় RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র। সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন সময় সংবাদ। জানাবো দেশের বাইরের খবর। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভারতের কট্টর সমালোচক বামপন্থী নেতা অনুরা কুমারা দিসানায়ক। শপথ নেওয়ার পর এক বিবৃতিতে তিনি বলেন, এ জয় সবার। সেই জয়ের মধ্য দিয়ে শ্রীলঙ্কার নতুন অধ্যায় শুরু হলো। স্থানীয় সময় রোববার রাতে দ্বিতীয় দফার ভোট গণনা শেষে নির্বাচনে জয়ী হন বৃহত্তর জোট ন্যাশনাল পিপলস পাওয়ার ANPPর এই নেতা। নতুন প্রেসিডেন্টের সামনে বড় চ্যালেঞ্জ দেশটির অর্থনৈতিক সংকট মোকাবিলা। 2022 সালে গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোর 2 বছরেরও বেশি সময় পর শ্রীলঙ্কায় নির্বাচন অনুষ্ঠিত হলো।
আসন্ন আইপিএলে বাংলাদেশ থেকে সুযোগ পেতে পারেন পেসার নাহিদ রানা। নাহিদ ছাড়াও দল পাওয়ার সুযোগ আছে তাসকিন, মুস্তাফিজ, শরীফুল আর লিটন দাসেরও। টাইগার পেসারদের সাম্প্রতিক পারফরমেন্স আর চেন্নাই টেস্টের পর এমনটাই মনে করেন দেশটির ক্রিকেট বিশ্লেষকরা, যদিও তাদের মতে বাংলাদেশের টি-20 ব্যাটিং আইপিএল মানের ধারে কাছে নেই। তাই তো দল পেতে আসন্ন ভারত বাংলাদেশ সিরিজে টাইগার ব্যাটসম্যানদের ব্যতিক্রম কিছু করতে হবে বলে মত তাদের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ভারত তো বটেই, বিশ্ব ক্রিকেটের সবচাইতে জৌলুসপূর্ণ আর জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ। অবস্থাটা এমন, এই আইপিএলের জন্য আলাদা করে স্লট রাখতে হয় আইসিসিকে, অথচ গেল 17 বছরে বাংলাদেশ থেকে আইপিএলে খেলেছেন মোটে 6 জন। আব্দুল রাজ্জাকের শুরু, এরপর মাশরাফি, আশরাফুল, তামিম আর সবশেষ লিটন। তবে ব্যতিক্রম সাকিব, মুস্তাফিজ ছাড়া আইপিএলে কারো পারফরমেন্সই বলার মতো নয়। অর্থের ঝনঝনানি বাজে আইপিএলে পাওয়া যায় আন্তর্জাতিক ম্যাচ টেম্পারমেন্টও, কিন্তু টাইগার ক্রিকেটাররা দল পেতে সেখানেও ব্যর্থ। নভেম্বরের শেষ সপ্তাহে হবে আইপিএল 2025-এর নিলাম। হিসেব বলছে এবারের আইপিএলে দল পেতে পারেন সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি ক্রিকেটার। চিদম্বরমে 145+ গতি নাহিদকে এনেছে আলোচনায়। আমার নাহিদ রানাকে দেখে ভালো লেগেছে আইপিএল এর জন্য। এইরকম একটা ব্যাকআপ লেন্থ বোলার যার ভালো পেস আছে। জোরে বোলারদের তো একটা আমি সম্ভাবনা দেখছি, কারণ এই মানে যে 3 জন জোরে বোলারকে আমি এখানে দেখলাম 3 জনই বেশ ইন্টারেস্টিং। সাম্প্রতিক সময়ে বোলারদের সাফল্যে ম্লান টাইগার ব্যাটসম্যানরা, তবে সেখানেও একটা সুযোগ আছে তাদের কাছে। আইপিএল নিলামের আগে বাংলাদেশ ভারত 3 ম্যাচের টি-20 সিরিজ, যেখানে নিশ্চিত রূপে দৃষ্টি থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। এই সময়টা তো দেখবে সবাই, স্পেশালি ফ্র্যাঞ্চাইজিগুলো বসে আছে, কোনো ট্যালেন্ট সে অর্থে ভালো যদি দেখে তাহলে তারা তোলার চেষ্টা করবে। এই সিরিজটা একটা বাংলাদেশের ক্রিকেটারদের কাছে অপরচুনিটি, যদি একটা ইমপ্রেশন তৈরি করতে পারে। এর বাইরে বিসিবির অনাপত্তিপত্র দিতেও গড়িমসি বাংলাদেশের ক্রিকেটারদের দলে নিতে নিরুৎসাহিত করে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এবার দায়িত্বশীল আচরণ দেখাতে হবে সেখানেও। মাহবুব রিমন, সময় সংবাদ, চেন্নাই, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে বিশ্ব নেতারা, নিউ ইয়র্কের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে নানা আয়োজন প্রবাসীদের। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।